ইউজ হেডফোন ফর বেটার এক্সপেরিয়েন্স। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। হ্যালো ভিউয়ার্স, কী খবর সবার? আপনাদের সকলকে আবার একবার স্বাগত আমাদের অদ্ভুত রেসিপি চ্যানেলের পক্ষ থেকে। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও আবার আমরা ফিরে এসেছি আপনাদের সঙ্গে গল্প শেয়ার করতে। আজকে কিন্তু একটা জমজমাটি ভূতের গল্প আছে, তাই সবাই একটু কানে হেডফোনটা গুঁজে নিন এবং সাথে কিছু চপ মুড়ি বা চানাচুর মুড়ি নিয়ে বসে পড়ুন, কারণ গল্পটা আজকে জমে যেতে চলেছে। তো বেশি কথা বাড়াবো না আর। গত ভিডিওয় ভালো রেসপন্স পেয়েছি, আপনারা কমেন্ট করেছেন। ঠিক আছে, এভাবে কমেন্ট করতে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন, তাহলে আমরা ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো বেশি কথা বাড়াবো না আর, সরাসরি চলে যাব আজকের ভিডিওতে। আজকের গল্প কৌৎসব রয়ের লেখা সুন্দরবনের ভয়ঙ্কর। গল্পকথক আমি ফারহান এবং দাদুর চরিত্রে শানওয়াজ এবং অন্যান্য চরিত্রে শানওয়াজ এবং আমি। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরের আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছে, তোকে ডাকতে বললো আমায়। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছিলেন অনেক জায়গায়। মাস চারেক পরপর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনে বারান্দাটায় ইতিমধ্যে বাকিরা এসে উপস্থিত হয়েছে। সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটাই দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর কি খবর সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাহ বাহ, বেশ। তারপর সজরে, তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? সজনে চিপস চিবাতে চিবাতেই বলল, আমি কি গরু যে জাবর কাটবো? পটাই এই সময় পেছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বলল, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তাদের সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গিয়েছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে, বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলেই ভীষণ খোঁত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকেই মেরেছিল। চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাঁকির চরে থাকবেই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল। কাছেই কোথাও
আর পটাইদের CFL লাইট দপ করে নেমে গেল। লোডশেডিং। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদুও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে নিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানিক চলার পরে আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতেই পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণ সন্ধে হয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর। এরকম ভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল। এই তেঁতুলবাকি চরে খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক ওদিক যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ পথ করে উঠছে এই বাঁধা অঞ্চলে সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞাসা করলাম, দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওখানকার মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘ মানুষ মেরেছিল। তা শোন, তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা কুটির আছে জানিস। বেশিরভাগ হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাগির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে, এই আশায় আমরা সেটার দিকে এগোলাম। চারিপাশে বুনো হেতাল গরানের ঝোপ। তার ভেতরেই সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজারও কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যত সম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছুই নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগে থেকে জেনে গেল? যাকে এতটা এসেছি যখন অপেক্ষা করে যায়। 3 জন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে। আমার সঙ্গে 2 জন গার্ড ছিল। তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাগে নিয়ে যায়। তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরে গাছপালা ও ভেতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠলো শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার, 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা এখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেওয়ালগিরির আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো একটু কেঁপে গেল। দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন, আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরে খালের জলে ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি, তোমার কথাই আমার কাছে এসো বাবা,
যেন আমাদের আশেপাশে হেতাল গড়ানির ঝোপের ভেতর থেকে হাওয়ায় সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে। যেন তাকে জবাব দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো, তারপরেই আড়া গদাই, আমি আসছি। বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখলাম ইসমাইলও সর্বনাশ, স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সবকিছুর মধ্য থেকে যেন ওই অশরীরীর কণ্ঠস্বর, তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো। বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম, গদাই কে আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশদার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গত বছর। এ বেগো ভূত স্যার, তাড়াতাড়ি চলেন, না হলে বিকাশদারে বাঁচানো যাইব না স্যার। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাগে মেরেছিল সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়াচ্ছিল কুঠি বাড়ির পিছনের দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল চড়ে দৌড়েতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যে ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, সেই সময় আমার এক চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গল শুরু। জায়গাটা অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটো অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাত খানিকের মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছে দিল। এই সময় বাঘের গর্জন পুরো দ্বীপটা কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যেই মূর্তিটা পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আবার পলক ফেলার আগেই তাকে উধাও হয়ে গেল, আর আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোড় সেরকম বেশি নয় এখন। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞাসা করলো, দাদু, বাঘটা ওখানে ছিল, তোমরা টের পাওনি? দাদু একটু হাসলেন, বললেন, তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমরা বললাম, বললেন তো। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘের লেজ ছিল না, হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই কেটে নিয়েছিল। তারপর একটু চুপ করে থেকে বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতে আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল, আর কোথা থেকে জানি না দমকা হাওয়া একটা এসে নিভিয়ে দিয়ে গেল দেয়ালগিরিটা। শুনলেন সুন্দরবনের ভয়ঙ্কর গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবে। যদি তোমাদের জানা কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমরা সেই গল্পটাই ভয়েসে বলার চেষ্টা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট সপ্তাহে। গোয়া ফ্লাইট में आपका स्वागत है। গদাই কে আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? বেরিয়ে গেল কেন? ওই জায়গায় এ হয়ে যায়, তুমি একটা তাড়াহুড়োর মধ্যে রয়েছে মনে করো, আর বিশাল একটা এতে তুমি এতে দৌড়চ্ছি, হুড়মুড় করে দৌড়চ্ছি। গদাই কে আর বিকাশ হয়ে বেরিয়ে গেল কেন? গদাই কে আর বিকাশ ওইভাবে বেরিয়ে গেল কেন? বেরিয়ে গেল কেন? গদাই কে আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? আস্তে করে দিয়েছে।
পিচ স্লো হয়ে গেছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে হাঁপাতে কেবল আসতে পারে। তুই তো বলি দৌড়াতি বলিস, হাঁপান আমি দিয়ে দেবো কিনি। হাঁপানো তুমি দেবে, হ্যাঁ এমনি তোমার হাঁপানি রোজ।